ইসরায়েলের ওপর মিসাইল হামলা হলো আবার। এবার হামাস অথবা কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলাটি করেনি। এই হামলা চালিয়েছে ইরান। 13 এপ্রিল 2024 মাঝরাতে 300-র বেশি রকেট দিয়ে ইসরায়েলের ওপর হামলাটি করা হয়। যদিও বেশিরভাগ রকেট ইসরায়েল তাদের বিখ্যাত আয়রন ডোম সিস্টেমের মাধ্যমে নষ্ট করে দেয়, কিন্তু এই হামলার কারণটা কি? আসলে সম্প্রতি 1 এপ্রিল 2023-এ সিরিয়ার রাজধানী দামাস্কে ইরানের দূতাবাসে একটি এয়ার স্ট্রাইক করা হয়, যার ফলে 13 জন মানুষের মৃত্যু হয়, যার মধ্যে একজন ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজা জিহাদি। এই ঘটনায় ইরান জানায় তারা বদলা নেবে, আর অভিযোগ ওঠে ইসরায়েলের দিকে। আপনারা জানলে অবাক হবেন যে আজ যেখানে এই দুটি দেশ একে অপরের শত্রু, সেখানে একসময় ইরান ও ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু কিভাবে তারা এই পরিস্থিতিতে আসলো তা জানার জন্য ইতিহাসকে জানা খুব জরুরি। 1948 সালে ইউএনের সাহায্যে যখন ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়, তখন আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু ইসরায়েলের পার্শ্ববর্তী দেশগুলো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এদিকে ইরানের রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভি ছিলেন আমেরিকা ঘনিষ্ঠ, আর অন্যদিকে ইসরায়েলের ওপর ছিল আমেরিকার সমর্থন। এই দুটি দেশ ছিল সোভিয়েত ইউনিয়নের বিরোধী, আর আমেরিকাকে খুশি করার জন্য ইরানের রাজা পাহলভি 1948 সালে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত নেয়। তুরস্কের পর ইরান ছিল দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। অপরদিকে ইসরায়েলের আশেপাশের সব দেশ ছিল ইসরায়েলের শত্রু, তাই তাদের এমন একটা মিত্র দেশের দরকার ছিল যে দেশ থেকে তারা তেল এবং গ্যাস নিতে পারবে, আর সেই দেশের সাথে আমেরিকার সম্পর্ক খুব ভালো থাকবে। সেই কারণে ইরানের কাছে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ এবং আমেরিকার সাথে সম্পর্ক ভালো থাকায় ইরান ছিল ইসরায়েলের কাছে বেস্ট অপশন। তাই 1953 সালের পর ইরান এবং ইসরায়েলের সম্পর্ক গভীর হতে শুরু করে। এমনকি ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে একটি দূতাবাসও খোলে। সম্পর্ক এতটাই গভীর হয় যে ইসরায়েলের সেনা অফিসাররা ইরানের সৈন্যদের ট্রেনিং দেওয়া শুরু করে। ইসরায়েলের কাছে যে নতুন টেকনোলজি এবং আধুনিক কৃষি ব্যবস্থা ছিল, সেগুলোও ইরানকে দিয়ে সাহায্য করে। এদিকে ইরানও তাদের তেল এবং গ্যাস ইসরায়েলকে দিয়ে সাহায্য করতে থাকে। পরবর্তীতে ইরান ইসরায়েল থেকে অস্ত্র আমদানি করতে থাকে। 1967 সালে 6 দিনের যুদ্ধে আরব দেশগুলো যখন যুদ্ধ করছিল, তখন আরব দেশগুলো ইসরায়েল, ইউরোপ ও আমেরিকাকে তেল এবং গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। কিন্তু ইরানই ছিল একমাত্র দেশ যে এই দেশগুলোকে তেল এবং গ্যাস সরবরাহ করেছিল। কিন্তু ছন্দপতন ঘটে তখনই যখন 1979 সালে ইরানি বিপ্লবের ফলে ইরানে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র সরকার তৈরি হয়। এই আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে নতুন সরকার ছিল পশ্চিম বিরোধী। একদিন আয়াতুল্লাহ খোমেনি একটি বক্তব্য দেন, সেখানে তিনি বলেন, আমেরিকা হলো বিশ্বের সবচেয়ে বড় শয়তান আর ইসরায়েল হলো ছোট শয়তান। এই কথাগুলো শুনে আপনি বুঝতেই পারছেন যে আয়াতুল্লাহ খোমেনি কতটা আমেরিকা বিরোধী ছিল। এরপর তিনি ইসরায়েলের সাথে ইরানের সব সম্পর্ক ছিন্ন করেন এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন। এমনকি তেহরানে ইসরায়েলের যে দূতাবাস ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের নতুন সুপ্রিমো হন আলী খামেনি। তিনি দেখেন যে বিশ্বে মুসলিম দেশগুলোর প্রধান ছিল সৌদি আরব, আর সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্ক ছিল খুবই ভালো, যেটা তার একদম পছন্দ ছিল না। তার মতে ইরান ছিল মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে পুরনো, তাই ইরানকে বিশ্বের সব মুসলিম দেশগুলোর মধ্যে প্রধান হওয়া উচিত। তিনি বুঝতে পেরেছিলেন যে ইরানকে মুসলিম দেশগুলোর প্রধান হতে গেলে প্রথমে শিয়া সুন্নি মুসলিমদের একত্রিত করতে হবে, কারণ ইরান ছিল শিয়া মুসলিম দেশ। কিন্তু ইরাক এবং ইয়েমেনকে বাদ দিয়ে অন্যান্য মুসলিম দেশগুলো সবই সুন্নি মুসলিম দেশ ছিল। তাই সবাইকে একত্রিত করার জন্য ইরান আরো বেশি করে ইসরায়েলের বিরোধিতা শুরু করে। ইসরায়েলের জেরুজালেমে ইহুদি এবং মুসলিমদের মধ্যে আল আকসা মসজিদ এবং টেম্পল মাউন্ট নিয়ে যে বিবাদ চলছিল, সেখানে সারা বিশ্বের মুসলিম দেশগুলো একজোট ছিল। তাই ইরান সব মুসলিম দেশগুলোর সমর্থন পাওয়ার জন্য আল আকসা মসজিদ নিয়ে মুসলিমদের দাবিগুলোকে সমর্থন করে। এরপর ইরান হিজবুল্লাহ, হামাস, হুতি রেবেল এবং ইসলামিক জিহাদের মতো ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলোকে আর্থিক, সামরিক সমর্থন করতে শুরু করে, যার ফলে ইসরায়েল এবং ইরানের মধ্যে ছায়াযুদ্ধ ভীষণভাবে বেড়ে যায়।
ইসরায়েল অনেকভাবে এই সব বিদ্রোহ সংগঠনকে নির্মূল করার চেষ্টা করেছিল, কিন্তু ইরানের সহায়তার কারণে তা কখনোই সম্ভব হয়নি। কিন্তু ইরান কখনোই ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করতে চাইছিল না, তার কারণ ইসরায়েল ছিল নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন একটি দেশ, কিন্তু ইরানের কোনো নিউক্লিয়ার বম ছিল না। তাই ইরান নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন দেশ হওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দেয়। এদিকে আমেরিকা এবং ইসরায়েল কখনো চাইছিল না যে ইরান নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন দেশ হোক, কারণ ইরানের কাছে নিউক্লিয়ার বম থাকলে সবচেয়ে বড় বিপদ হবে ইসরায়েলের। আর ইসরায়েল যদি কোনো কারণে বিপদে পড়ে, তাহলে আমেরিকার মধ্য পূর্ব দেশগুলোতে নিজেদের কন্ট্রোল করে রাখা কঠিন হয়ে যাবে। তাই 2010 সাল থেকে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং আমেরিকার গুপ্তচর সংস্থা CIA মিলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের সাথে জড়িত কিছু বিজ্ঞানীদের হত্যা করে, এবং ইসরায়েল অনেকবার ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের সাথে যুক্ত কম্পিউটারগুলোতে সাইবার অ্যাটাক করে। এমনকি ইসরায়েলের এয়ারফোর্স ইরানের কিছু গোপন নিউক্লিয়ার প্ল্যান্টও ধ্বংস করে দেয়। এর ফলে ইরানের সাধারণ মানুষের কাছে আমেরিকার বিরোধিতা অনেক বেড়ে যায়। এর জবাবে ইরান 2012 সালের পর থেকে বিভিন্ন দেশে ইসরায়েলের দূতাবাস কর্মীদের গোপনে হত্যা শুরু করে। 2015 সালে আমেরিকা ইরানের থেকে সমস্ত ব্যবসায়িক প্রতিবন্ধকতা সরিয়ে নেয়, আর দুটি দেশের মধ্যে পারমাণবিক চুক্তি সম্পন্ন হয়। কিন্তু 2018 সালে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ইরানে একটি গোপন অভিযান চালায়, আর সেখান থেকে কিছু তথ্য চুরি করে নেয়, এবং পরে ইসরায়েল সেই তথ্য প্রকাশ করে জানায় যে ইরান গোপনে নিউক্লিয়ার প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। এরপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক চুক্তি বাতিল করে দেন, আর ইরানের সাথে সব দেশের ব্যবসা বাণিজ্যের ওপর বিধিনিষেধ জারি করেন, যার ফলে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক আরো খারাপ হয়। আর ইরান গোপনে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে ইসরায়েলের ওপর ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার বাড়িয়ে দেয়। 7 অক্টোবর 2023 সালে হামাস ইসরায়েলের ওপর আশ্চর্যজনকভাবে হামলা করে, এতে প্রায় 1400 লোক মারা যায়। এরপর ইসরায়েল গাজা আক্রমণ করে এবং গাজাতে এমন ধ্বংসলীলা চালায় যে এখনো পর্যন্ত প্রায় 31,000-এরও বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েল খুব ভালোভাবেই জানে যে তাদের বিরুদ্ধে যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তাদের পেছন থেকে ইরান সাহায্য করছে, যার ফলস্বরূপ ইসরায়েল সিরিয়ায় ইরানের এম্বাসিতে হামলা চালায়, যার আলোচনা আমি প্রথমেই করেছি। তাহলে প্রশ্ন উঠতেই পারে যে ইরান কি সত্যি যুদ্ধ চায়? এক কথায় বলা যেতে পারে না। আসলে এই মুহূর্তে ইসরায়েলের সামরিক শক্তি অনেক বেশি থাকার কারণে তারা ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোকে খুব ভালোভাবে প্রতিহত করছে, যার ফলে ঘরে বাইরে ইরানের ভূমিকা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমেরিকার অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে এই মুহূর্তে ইরানের আর্থিক অবস্থা এখন খুব খারাপ, আর ইসরায়েল একটি নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন দেশ, তার সাথে ইসরায়েলের পেছনে রয়েছে আমেরিকার সমর্থন। তাই সব মুসলিম দেশগুলোর প্রধান হওয়ার যে স্বপ্ন ইরান দেখেছিল, সেটা পূরণ করার জন্য তাদের উপর হওয়া আক্রমণের জবাব দেওয়া ছাড়া ইরানের কোনো উপায় ছিল না। কিন্তু এটাও ঠিক যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর নিজের দেশের সমর্থন অনেকটাই কমে আসছে। তাই ক্ষমতায় থাকার জন্য তিনি চান যে সাধারণ মানুষ এই যুদ্ধে নিজেকে ব্যস্ত রাখুক, যেটা আপনারা গাজাতে এত সাধারণ মানুষের মৃত্যুর পরও যা হচ্ছে তাতে বুঝতেই পারছেন। এই ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষের আসল কারণ। এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক অবশ্যই করবেন।